আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় কস্ট অ্যাকাউন্টিং ফাইনাল সাজেশন 2025। কস্ট অ্যাকাউন্টিং থেকে আমরা যে টপিকগুলো এবং ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। পাশাপাশি আমরা আহ, কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাথের ভিডিও দেওয়া থাকবে। সবাই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ম্যাথগুলো দেখে নিতে পারেন। তারপরে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে এখানে আমাদের ম্যাথগুলো দেওয়া আছে। ফার্স্ট অ্যাকাউন্টিং অনেকগুলো ম্যাথ করে দেওয়া আছে। যারা সলভ করতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে ম্যাথগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমে যে চ্যাপ্টারটা করব, প্রথমে হচ্ছে লেবার অধ্যায়টা দেখব। এই লেবার অধ্যায় থেকে আমরা সি পার্টের জন্য জাস্ট 5টি ম্যাথ করব। সি পার্টের জন্য জাস্ট 5টি ম্যাথ করব। তার মধ্যে আমাদের 4টি ম্যাথ স্টার দেওয়া রয়েছে। প্রথমে আমরা এই 4টি ম্যাথ করব, তারপরে আমরা এটা করে নিব। লেবার থেকে আমরা সি পার্টের জন্য 5টি ম্যাথ করলে হবে এবং বি পার্টের জন্য আমরা 2টি ম্যাথ করব। তার মধ্যে আমাদের একটি ম্যাথের উপরে স্টার দেওয়া রয়েছে। এরপরে ওভারহেড ওভারহেড থেকে আমরা সি পার্টের জন্য জাস্ট একটা ম্যাথ করব। ওভারহেডের সি পার্টের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওভারহেড থেকে আমরা সি পার্টের জন্য এই ম্যাথটা অবশ্যই ভালোভাবে করে যাব। তারপরে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস থেকে আমরা সি পার্টের জন্য 1 নাম্বার 2 নাম্বার অবশ্যই ভালোভাবে করব। 1 নাম্বার 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তারপরে এই দুটো করার পরে আমরা চাইলে 3 এবং 4 করে নিতে পারি। অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট এখান থেকে আমরা 4টি ম্যাথ নিয়েছি। এই 4টি ম্যাথ করলে আমাদের প্রায় সব নিয়মের ম্যাথগুলো এখানে আসবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তার মধ্যে আমরা 2টি ম্যাথ স্টার দিয়ে দিয়েছি। এই 2টি ম্যাথ আমরা অবশ্যই প্রথমে ভালোভাবে করব, তারপরে বাকি 2টি দেখব। অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং থেকে অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং থেকে আমরা 4টি ম্যাথ করব। অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং এর জন্য আমাদের 4টি ম্যাথ করলেই হবে। আমরা অপারেটিং কস্টিং এবং সার্ভিস কস্টিং এর থেকে জাস্ট 4টি ম্যাথ করব। সি পার্টের জন্য সি পার্টের জন্য আমরা অপারেটিং কস্টিং এবং সার্ভিস কস্টিং এর জন্য 4টি ম্যাথ নেব এবং বি পার্টের জন্য হচ্ছে আমরা 2টি ম্যাথ করব। অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং অপারেটিং কস্টিং সার্ভিস কস্টিং এর জন্য আমরা সি পার্টের জন্য নিব হচ্ছে 4টি। এই 4টি ম্যাথ করলে আমাদের সি পার্টের সব ম্যাথগুলো এর ভিতরে আসবে এবং বি পার্টের জন্য আমরা করব হচ্ছে 2টি ম্যাথ। অপারেটিং কস্টিং এবং সার্ভিস কস্টিং থেকে বি পার্টের 2টি ম্যাথ করব। তারপর আমাদের যে অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কস্ট শিট অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই কস্ট শিট অধ্যায়টা আমাদের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। কস্ট শিট অধ্যায়টা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও রয়েছে, কস্ট অ্যাকাউন্টিংও রয়েছে। অর্থাৎ আমরা 2টি বইয়ের জন্য কিছু ডিফারেন্স রয়েছে, যে আমাদের এখানে হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 2-1টা অঙ্ক কমে দেওয়া হয়েছে, তাহলে আমরা কস্ট অ্যাকাউন্ট এর ম্যাক্সিমাম অঙ্কগুলোই আমাদের রয়েছে এখানে। আমরা সি পার্টের জন্য এখানে জাস্ট যে ম্যাথগুলো নিয়েছি এই ম্যাথগুলো আমরা অবশ্যই ভালোভাবে করব। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার। তার মধ্যে আমরা 3 স্টারের ম্যাথগুলো অবশ্যই আগে করে নেব। আর কস্ট অ্যাকাউন্টিং এর ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আজ থেকে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। কস্ট শিটের অঙ্কগুলো আজকে থেকে আপলোড করা হবে। সবাই এখান থেকে কস্ট শিটের ম্যাথগুলো ভালোভাবে দেখে নিতে পারে। তারপরে আমাদের যে অধ্যায়টি রয়েছে এটি আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের আমাদের 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে স্টোর লেজার আর একটি হচ্ছে ইও কিউ। তাহলে আমরা স্টোর লেজার যে পার্টটা, ওইখান থেকে আমরা এই যে 1 নাম্বার এবং 5 নাম্বার এই 2টা স্টার দিয়েছি। 5টি ম্যাথ রয়েছে, তার মধ্যে 2টি স্টার দেওয়া রয়েছে, তাহলে এই 2টি আগে অবশ্যই ভালোভাবে করবো। ম্যাটেরিয়াল ইও কিউ ইও কিউ আমাদের এই ম্যাটেরিয়াল ইও কিউ আমাদের এই চ্যাপ্টারটা আমরা আবার 4th ইয়ারে পাবো।
তাহলে আমরা থার্ড ইয়ার ভালোভাবে করে গেলে ফোর্থ ইয়ার আমাদের অনেক অংশই ক্লিয়ার হবে। তাহলে এখানে আমাদের রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ম্যাথ দেওয়া রয়েছে। তাহলে এই সাতটা ম্যাথ আমরা ইও কিউ থেকে করব। তারপর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং থেকে আমরা এই ম্যাথগুলো করব। আর যদি আমরা সংক্ষিপ্তভাবে প্রিপারেশন নিতে চাই, তাহলে আমরা যদি অধ্যায় কিছু কম করতে চাই, যে শেষ সময় প্রস্তুতি হিসেবে আমরা যদি করতে চাই, তাহলে আমরা করতে পারি হচ্ছে লেবার অধ্যায়টা, তারপরে ওভারহেড, লেবার, ওভারহেড, তারপরে অ্যালোকেশন, আর অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং, কস্টশিট, ম্যাটেরিয়াল। তাহলে আমরা পাঁচটি অধ্যায় করতে পারি। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত হিসেবে করতে চাই, একটা হচ্ছে আমাদের লেবার, তারপরে হচ্ছে লেবার ওভারহেডেতে একটাই রয়েছে, ওভারহেড এবং অ্যালোকেশন, এই দুইটা আমরা করব। তার পাশাপাশি আমরা যদি লেবার, তারপর অ্যালোকেশন, অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং, কস্টশিট এবং ম্যাটেরিয়াল, এই অধ্যায়গুলো আমরা ভালোভাবে দেখে যাব। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের লেবার অধ্যায় থেকে পাঁচটি ম্যাথ ধরা হয়েছে। এখানে আমরা লেবার অধ্যায়টা, লেবার অধ্যায়ের সমাধানটা দেখাচ্ছি। দেখেন, লেবার অধ্যায়ের সমাধানগুলো একদমই সহজ। লেবার অধ্যায়ের সি পার্টের যে ম্যাথগুলো রয়েছে, প্রবলেম ওয়ান। প্রবলেম মানে এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার 80 আওয়ার টু ডু এ জব ফর হুইচ টাইম অ্যালাউড 100 আওয়ার। একজন শ্রমিককে একটি কাজ করার জন্য 100 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তারা কাজটি করতে সময় নিয়েছে হচ্ছে 80 ঘন্টা। তাহলে আমাদের এইখানে লেবার অধ্যায়ে সাধারণত যে জিনিসগুলো আমাদের দরকার হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার, একটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার, আর একটা হচ্ছে, এই দুইটার আলোকে আমাদের সেভ টাইম নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একটি কাজ করতে সময় লেগেছে হচ্ছে, সময় দেওয়া হয়েছে 100 ঘন্টা, কাজটি করতে আমাদের সময় লেগেছে হচ্ছে 80 ঘন্টা। তাহলে আমাদের এইখানে যে ঘন্টাটা অবশিষ্ট রয়েছে 20 ঘন্টা, এই 20 ঘন্টার সময় আমাদেরকে বলা হবে এটা হলো সেভ টাইম। ইস ডেইলি ওয়েজেস রেট 8 টাকা 2.50 পার আওয়ার। দৈনিক মজুরি দেওয়া হয়েছে 2 টাকা 50 পয়সা হারে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব আন্ডার ফলোয়িং পেমেন্ট ওয়েজেস। এটি হচ্ছে টাইম রেট ওয়েজেস, পিস রেট ওয়েজেস, হালসে প্ল্যান, রোয়ান প্ল্যান। হালসে এবং রোয়ান প্ল্যানের জন্য আমাদের সেভ টাইম প্রয়োজন। তারপর আমাদের রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ফর দ্য জব টাকা হচ্ছে 400, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজেস। তাহলে আমরা হালসে এবং রোয়ান, কোনো অঙ্কে যদি হালসে এবং রোয়ান থাকে, তাহলে আমরা প্রথমেই ওয়ার্কিং করে সেভ টাইম নির্ণয় করে নিব। তাহলে আমাদের সেভ টাইম ইকাল টু, সেভ টাইম সমান সমান হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড টাইম কোশ্চেনে দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড টাইম আমাদের হচ্ছে 100, এবং টাইম টেকেন বা অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমাদের 80 ঘন্টা। তাহলে আমরা বসালাম, বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের সেভ টাইম। তারপর আমরা টাইম রেট ওয়েজেস এর একটা সূত্র বসাবো। টাইম রেট ওয়েজেস, টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। টাইম রেট ইকাল টু টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। টাইম টেকেন হচ্ছে আমাদের 80 ঘন্টা, তাহলে আমরা এখানে লিখবো 80। রেট পার আওয়ার দেওয়া রয়েছে আমাদের 2 টাকা 50 পয়সা, তাহলে এখানে লিখবো 2 টাকা 50 পয়সা, গুণন দিলে আমাদের টাইম রেট ওয়েজেসটা নির্ণয় হবে। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট পিস রেট। তাহলে পিস রেট ওয়েজেস ইকাল টু টাইম, পিস রেট ওয়েজেস ইকাল টু স্ট্যান্ডার্ড টাইম গুণন রেট পার আওয়ার। স্ট্যান্ডার্ড টাইম, আমাদের কোশ্চেনে স্ট্যান্ডার্ড টাইমটা দেওয়া রয়েছিল 100 ঘন্টা, আর রেট পার আওয়ার দেওয়া রয়েছে 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা 100 ঘন্টাকে 2 টাকা 50 পয়সা দিয়ে গুণন দিলে পিস রেট ওয়েজেসটা বের হবে। তারপরে হালসে এবং রোয়ান। হালসে এবং রোয়ানের ক্ষেত্রে আমাদের স্টেপ করতে হবে তিনটি। প্রথমে হচ্ছে নর্মাল ওয়েজেস বের করতে হবে, তারপরে বোনাস ওয়েজেস বের করতে হবে, তারপর দুটি যোগ করে টোটাল ওয়েজেস বের করতে হবে। তাহলে হালসে এবং রোয়ান যেখানে পাবো আমরা তিনটি স্টেপের মাধ্যমে সলভ করব। তাহলে আমাদের প্রথমে রয়েছে ডিটারমিনেশন অফ হালসে প্ল্যান প্রিমিয়াম। হালসে প্ল্যান প্রিমিয়াম স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমরা লিখবো হচ্ছে নর্মাল ওয়েজেস। নর্মাল ওয়েজেস সমান সমান টাইম টেকেন
গুণন রেট পার আওয়ার। টাইম টেকেন আমাদের দেওয়া আছে 80 ঘন্টা, রেট পার আওয়ার দেওয়া আছে হচ্ছে আমাদের রেট পার আওয়ার 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের হালসে প্ল্যানের নর্মাল ওয়েজেস বের হবে 200 টাকা। তারপরে বোনাস ওয়েজেস, হালসে এবং রোয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে বোনাস নিয়ে। তাহলে এখানে বোনাস ওয়েজেস রয়েছে। বোনাস ওয়েজেসের হালসের এটা সূত্র যে সেভ টাইম গুণন রেট পার আওয়ার ইন্টু 50%। যদি এই পার্সেন্টটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, অর্থাৎ 50% না দিয়ে 40% অথবা 60% দেওয়া থাকে, তাহলে আমরা এই পার্সেন্টই নিব। যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে, এক্ষেত্রে আমরা 50% ধরে নিব। তো সেভ টাইম গুণন রেট পার আওয়ার ইন্টু 50%। সেভ টাইম বসাবো আমরা 20 ঘন্টা, রেট পার আওয়ার হচ্ছে আমাদের 2 টাকা 50 পয়সা ইন্টু 50%। তাহলে আমাদের বের হলো 25 টাকা বোনাস ওয়েজেস। এবার আমরা টোটাল ওয়েজেস লিখবো। তাহলে এই দুটা যোগ করে টোটাল ওয়েজেস হবে যে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস ওয়েজেস। নর্মাল ওয়েজেস রয়েছে 200 টাকা, এই 200-র সাথে আমরা বোনাস ওয়েজেস যোগ করবো হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের টোটাল ওয়েজেস 225 টাকা। এভাবে আমরা হালসে প্ল্যানের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথে আমরা 3টা স্টেপের মাধ্যমে করব। তারপরে রোয়ান প্ল্যান প্রিমিয়াম। রোয়ান প্ল্যান প্রিমিয়ামে আমরা নর্মাল ওয়েজেস হালসে ওয়েজেস থেকে নিয়ে এসে সরাসরি পয়সা দিতে পারি, অথবা সূত্রের সাহায্যে বের করতে পারি। রোয়ান প্ল্যানে আমাদের নর্মাল ওয়েজেস হালসে প্ল্যানে নর্মাল ওয়েজেস সেম থাকবে, শুধু বোনাসটা চেঞ্জ হবে। হালসে প্ল্যান এ বোনাস হবে সেভ টাইম গুণন রেট পার আওয়ার ইন্টু 50%। আর রোয়ান প্ল্যানে বোনাস হবে নর্মাল ওয়েজেস গুণন উপরে সেভ টাইম, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। হালসে এবং রোয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে বোনাস নিয়ে। তাহলে আমাদের নর্মাল ওয়েজেস হচ্ছে 200 টাকা, সেভ টাইম হচ্ছে 20 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100, ক্যালকুলেশন করলে 40 টাকা আসবে। তারপর আমরা নর্মাল ওয়েজেস এবং বোনাস ওয়েজেস যোগ করে টোটাল ওয়েজেস বসাবো। তাহলে আমাদের 4টি সূত্র চাইছিল, এখানে 4টি সূত্র আমরা করতে পারলাম: হাল টাইম রেট, পিস রেট, হালসে এবং রোয়ান। এরপর আমাদের যে তথ্যটা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আমাদের এখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে, আর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। ম্যাটেরিয়াল এবং ফ্যাক্টরি ওভারহেড থেকে আমাদের এখানে বলছে ক্যালকুলেট ওয়ার্ক কস্ট। তাহলে আমরা এখানে ওয়ার্ক কস্টটা বের করব। তাহলে ওয়ার্ক কস্টের জন্য আমাদের যে জিনিসটা দরকার, ওয়ার্ক কস্টের জন্য আমাদের 3টা জিনিস দরকার হবে, অর্থাৎ এটা আমরা কস্ট শিটে ডিটেলস আলোচনা করেছি, এম, এল, এফ। তাহলে এম এল এফ হচ্ছে এই 3টা নিলে আমাদের ওয়ার্ক কস্ট বের হবে। এম তে হচ্ছে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের সাথে যদি আমরা লেবারটা যোগ করি, ম্যাটেরিয়াল যোগ হচ্ছে লেবার, তাহলে আমাদের বের হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করলে আমাদের বের হবে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। তাহলে এখানে আমাদের সূত্র রয়েছে 4টি। 4টির জন্য তাহলে আমরা 4টি ঘর কাটবো। তাহলে এভাবে আমরা 4টি ঘর কাটবো। টেবিল ফর ওয়ার্ক কস্ট, তাহলে ডিটেইলস, টাইম রেট, পিস রেট, হালসে প্ল্যান, রোয়ান প্ল্যান। এভাবে আমরা 4টির জন্য 4টি ঘর দিব। ঘর দিয়ে আমরা একটা সলভ করব। তাহলে আমরা যেভাবে, তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে প্রথমে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 400 টাকা। তাহলে আমরা টাইম রেট, পিস রেট, হালস এবং রন সবগুলাতেই 400 টাকা করে বসে দিব। তারপরে লেবার বা ওয়েজেস, লেবার বা ওয়েজেস আমরা 4টি বের করছি। পিস রেট 200, এই টাইম রেট 200, তারপর পিস রেট হচ্ছে 250, হালসে প্ল্যানে হচ্ছে আমাদের 235, রোয়ান প্ল্যানে হচ্ছে 240। এটা আমরা লিখবো, লেখার পরে যোগ দিব। যোগ দেওয়ার পরে যেটা বের হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা লিখবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছিল, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজেস। তাহলে ওয়েজেস এর উপরে 125% বের করতে বলছে। তাহলে আমাদের এই 125% নিয়ে যে আমরা প্রথম কাজ করবো, এই যে 200 গুণন 125%, তাহলে আমাদের বের হবে 250। তারপরে হচ্ছে 250 গুণন 125%, 313। 225 গুণন 125%, 281। তারপর হচ্ছে 240 গুণন 125%, 300। এভাবে আমরা এটার সাথে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর
যেটা বের হবে এটার নামই হচ্ছে আমাদের ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এ পর্যন্ত আমাদের এই ম্যাথটা চাইছে। তারপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রবলেম টু। প্রবলেম টুটা আমরা ভালোভাবে খেয়াল করবো এখন। ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এ ডেইলি ওয়েজেস রেট গ্রান্টেড ফর ওয়ার্কার ইজ টাকা হচ্ছে 2। দৈনিক একটা কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি দেওয়া হয় 2 টাকা। অ্যান্ড স্ট্যান্ডার্ড আউটপুট ফিক্সড দ্য মান ইজ 1,000 আর্টিকেল। প্রতি মাসে 1,000 করে প্রোডাক্ট তারা তৈরি করবে, 1,000 ইউনিট, 100% কার্যদক্ষতায়। The daily wages rate paid without bonus, those workers who show up to 66 to 3rd efficiency standard, যে দৈনিক মজুরি ব্যতীতও আমাদের বোনাস প্রদান করা হবে যে সকল শ্রমিক 66.67% উপরে কাজ করবে তাদেরকে দৈনিক মজুরি ব্যতীত বোনাস প্রদান করা হবে। তাহলে বোনাসের রেটটা এখানে দিয়ে দিয়েছে এফিসিয়েন্সি। যারা 90% কাজ করবে, 90% কাজের জন্য বোনাস দিবে হচ্ছে 10%। 100%-এর জন্য বোনাস প্রদান করা হবে হচ্ছে 20%। অর্থাৎ 90%-এর জন্য 10% বোনাস, 100%-এর জন্য আমাদের 20% বোনাস। তারপরে নিচে বলে দিছে এ ফেদার ইনক্রিজ অফ 1% ফর এভরি ফেদার রাইস ইন এফিসিয়েন্সি। এই দুইটা দেওয়ার পর 100%-এর উপরে যারা কাজ করবে প্রতি 1%-এর জন্য 1% করে বোনাস দেওয়া হবে। তাহলে কেউ যদি 105% কাজ করে তাহলে তার বোনাসটা হবে, 105% কাজ কেউ যদি করে তার বোনাস হবে এই 100%-এর জন্য পাবে হচ্ছে 20%। আর তারপরে প্রতি 1% অবশিষ্ট 5%-এর জন্য পাবে হচ্ছে 5%। তাহলে সে 105%-এর জন্য বোনাস পাবে হলো 25%। কেউ যদি 120% কাজ করে তাহলে আমাদের হবে 100%-এর জন্য বোনাস পাবে হচ্ছে 20%। আরো এক্সট্রা 20%-এর জন্য পাবে হচ্ছে 20%। তাহলে সে 40% বোনাস পাবে। তো আমাদের এই বোনাস নির্ণয় করার জন্য প্রথমে আমাদের একটা ওয়ার্কিং এর সাহায্য নিতে হবে। ওয়ার্কিং করে আমাদের রেশিওটা বের করতে হবে কে কে বোনাস পাবে আর কে কে পাবে না। তাহলে আমরা প্রথমে লিখবো ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি রেশিও। ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও ইকুয়াল টু অ্যাকচুয়াল ইউনিট ডিভাইডেড স্ট্যান্ডার্ড ইউনিট গুণন 100। অ্যাকচুয়াল ইউনিট এখানে আমাদের এ বি সি ডি দেওয়া রয়েছে। এর হচ্ছে 500, তাহলে আমরা উপরে বসাবো 500, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 1,000। 500/1000 গুণন 100, 50%। তারপরটা আমরা লিখবো হচ্ছে 900 ডিভাইডেড 1000 গুণন 100। তারপরটা লিখবো আমরা 1000/1000 গুণন 100। তারপরটা লিখবো 1100/1000 গুণন 100। তাহলে আমরা এভাবে পার্সেন্ট গুলো নির্ণয় করব। এখানে আমাদের 500/1000 ইন্টু 100, 50%। তারপরে আমাদের হয়েছিল 900/1000, 90%। 1000/1000 গুণন 100, 100%। 1100/1000 গুণন 100, 110%। তাহলে আমরা এই পার্সেন্টের সাহায্যে বোনাস বের করব। তাহলে বোনাস বের হবে আমাদের, বোনাসের কন্ডিশন দেওয়া রয়েছে 66.67। এটা উপরে থাকলে বোনাস পাবে। তাহলে আমাদের এ রেশিও দেওয়া ইফিসিয়েন্সি হচ্ছে 50%, অর্থাৎ এটার নিচে, তাহলে এর ক্ষেত্রে বোনাস হবে 0, এ কোনো বোনাস পাবে না। বি কাজ করছে 90%, তাহলে 90%-এর জন্য সে বোনাস পাবে হচ্ছে 10%। সি কাজ করছে হচ্ছে 100%, 100%-এর জন্য সে বোনাস পাবে হচ্ছে 20%। ডি কাজ করছে হচ্ছে 110%, তাহলে ডি হচ্ছে 100%-এর জন্য বোনাস পাবে হলো 20%। আরো 10% এক্সট্রা কাজ করছে। এখানে বলা ছিল প্রতি 1%-এর জন্য 1% করে দেওয়া হবে। তাহলে 10%-এর জন্য আরো সে 10% পাবে, অর্থাৎ বি পাবে 30% বোনাস। তাহলে আমরা ওয়ার্কিং টুতে ওয়েজেসটা বের করব। এখানে বলছে আমাদের 1 মাসে 26 দিন কাজ হবে, প্রতিদিন মজুরি দেওয়া হবে 2 টাকা করে। তাহলে আমাদের মান্থলি ওয়েজেসটা বের হবে কত, যে মান্থলি ওয়েজেস সমান সমান হচ্ছে পার ডেজ
গুণন ডেলি ওয়েজেস। পার ডেজ, এক মাসে আমাদের কাজ হয়েছে 26 দিন, আর ডেলি ওয়েজেস দেওয়া রয়েছে 2 টাকা, তাহলে আমাদের এখানে হবে হলো 52 টাকা। তারপর আমাদের বোনাস ওয়েজেস, তাহলে বোনাস ওয়েজেস আমরা বের করবো এভাবে। বোনাস ওয়েজেস টোটাল ওয়েজেস ইনটু রেশিও। তাহলে টোটাল ওয়েজেস এর হচ্ছে টোটাল ওয়েজেস এর হচ্ছে 52 টাকা, আর এর কাজ করছে হচ্ছে 50%, অর্থাৎ এ 66.67 নিচে কাজ করছে, এজন্য এ বোনাস পাবে না, এজন্য এর হচ্ছে 0%, তাহলে 0 টাকা। বি কাজ করছে হচ্ছে 90%, আমরা কন্ডিশন দেওয়া আছে 90%-এর জন্য 10% বোনাস দেওয়া হবে, তাহলে বি টাকা হচ্ছে আমাদের 52 টাকা টোটাল ওয়েজেস, 10% বোনাস দিলে 5.20 টাকা। সি কাজ করছে হচ্ছে 100%, আমাদের কন্ডিশন ছিল 100%-এর জন্য বোনাস দেওয়া হবে হচ্ছে 20%, তাহলে 100%-এর জন্য 20% বোনাস দেওয়া হবে এখানে। তারপরে ডি কাজ করছে হচ্ছে 110%, তাহলে আমাদের কন্ডিশন ছিল 100-র জন্য 20% পাবে, তাহলে 100-র জন্য আমরা 20% দিব, আরো এক্সট্রা 10%-এর জন্য 10% দিব, তাহলে 10%-এর জন্য 10%, তাহলে টোটালি আমাদের 110%-এর জন্য সে বোনাস পাবে হচ্ছে 30%। এখানে আমরা লিখবো হচ্ছে 52 গুণন 30% সমান সমান 15.60। এরপর আমরা টোটাল ওয়েজেসটা বের করলেই হবে, একদমই সিম্পল। টোটাল ওয়েজেসটা হচ্ছে আমাদের টোটাল ওয়েজেস, এখানে ডিটেইলস লিখবো, তারপরে এ, বি, সি, ডি, চারজন রয়েছে, চারটা গড় দিব। তাহলে নর্মাল ওয়েজেস সবার ঘরে আমরা 52 টাকা বসে দিব, নর্মাল ওয়েজেস 52, 52, 52। বোনাস ওয়েজেস, এর বোনাস 0, বি বোনাস হচ্ছে এত টাকা, সি বোনাস এত, ডি বোনাস এত, যোগ করে আমাদের যেটা হবে এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়েজেস। তাহলে আমরা এভাবে টোটাল ওয়েজেসটা নির্ণয় করব। এরপর আমাদের প্রবলেম 3, আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রবলেম 3 তে বলছে হচ্ছে এ ফ্যাক্টরি অপারেট 8 hour a days, the following information is applicable to 5 days week। একটা কারখানাতে দৈনিক 8 ঘন্টা কাজ হবে, আর সপ্তাহে কাজ হবে হচ্ছে 5 দিন, 5 দিনে এক সপ্তাহ ধরতে বলছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10, মানে প্রতি ঘন্টায় ইউনিট, 1 ঘন্টায় তৈরি করবে হচ্ছে 10 ইউনিট। তারপর আমাদের নর্মাল ওয়েজেস পার আওয়ার নর্মাল ওয়েজেস পার আওয়ার টাকা হচ্ছে 4, প্রতি ঘন্টায় আমাদের মজুরি দেওয়া হবে 4 টাকা। তাহলে আমাদের এক এক ঘন্টায় 1 ঘন্টায় তৈরি করা হবে 10 ইউনিট, 1 ঘন্টায় মজুরি দেওয়া হবে 4 টাকা। ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড 75% পিস রেট বিলো স্ট্যান্ডার্ড, 125% পিস রেট অ্যাবভ স্ট্যান্ডার্ড, অর্থাৎ 75% কাজ করলে আমাদের নিম্ন হারে মজুরি পাবে, 125% কাজ করলে ঊর্ধ্ব হারে মজুরি পাবে। তাহলে আমাদের এখানে ইউনুস, মাহবুব, বাপ্পি, সাগর এখানে দেওয়া আছে, আর তাদের প্রোডাকশন গুলো। ক্যালকুলেট আর্নিং অফ দা ওয়ার্কার ডিউরিং দা উইক আন্ডার পিস রেট উইথ গান্টেড, পিস রেট এবং গান্টেড গেট দিয়ে একটা মজুরি বের করতে বলছে, আর একটা হচ্ছে টেলার ডিফারেন্সিয়াল পিস রেট মজুরি নির্ণয় করতে বলছে। এর আগে আমরা এখানে দেখবো হচ্ছে আমাদের কত ইউনিট তৈরি হয়েছে, ইউনিটটা আমরা স্ট্যান্ডার্ড কত ইউনিট, আমাদের এখানে কাজ হবে প্রতিদিন 8 ঘন্টা, তাহলে আমাদের 7 দিনে কাজ হবে কত ঘন্টা, 7 দিনের মধ্যে আমাদের সপ্তাহ বলছে হচ্ছে 5 দিন, তাহলে আমাদের 40 × 5, 40 × 5, সরি 8 × 5, 8 × 5, তাহলে আমাদের 7 দিনে স্ট্যান্ডার্ড কাজ হবে হচ্ছে 8 × 5 40 ঘন্টা, আর প্রতি ঘন্টায় তারা তৈরি করবে 10 ইউনিট, তাহলে 40 ঘন্টায় তৈরি হবে 400 ইউনিট। তাহলে আমরা এটার জন্য একটা ওয়ার্কিং করব। স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে আমাদের 8 দিন, 8 ঘন্টা কাজ হবে, সপ্তাহ হলো 5 দিন, তাহলে 5×8 = 40, প্রতি ঘন্টায় বানাবে 10 ইউনিট, তাহলে 40 ঘন্টায় হবে 400 ইউনিট। তারপর আমরা ওয়ার্কিং 2 লিখবো, ওয়ার্কিং 2 তে লিখবো ডিটারমিনেশন অফ পিস রেট।
তাহলে পিস রেট হচ্ছে আমাদের 1 ঘন্টায় মজুরি দেওয়া হবে 4 টাকা, আর 1 ঘন্টায় সে তৈরি করবে হলো 10 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 10 ইউনিটের মজুরি হচ্ছে 4 টাকা। অর্থাৎ আমাদের প্রতি ইউনিটের মজুরি কত? প্রতি ইউনিটের মজুরির জন্য আমরা কি করব? 4 ভাগ হচ্ছে 10। তাহলে এখানে লিখবো প্রতি ইউনিটের মজুরি 0.40 টাকা। তারপর আমাদের দুইটা রেট রয়েছে, একটা হচ্ছে বিলো রেট, একটা হচ্ছে অ্যাবোভ রেট। তাহলে আমরা লিখবো বিলো রেট। বিলো রেট হচ্ছে আমাদের 0.40, 75%। তাহলে 0.30। অ্যাবোভ রেট হচ্ছে আমাদের 0.40, 125%, 0.50। তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্কিং করে নিব, এই মাত্রা সলভ করার জন্য দুইটা ওয়ার্কিং করে নিব। তারপর আমাদের দুইটা রিকোয়ারমেন্ট। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের a table for earning piece rate wages and granted hourly wages। তাহলে এখানে পিস রেট এবং গ্রান্টেড আওয়ারলি রেটের দুটোর জন্য পিস রেটে হবে ইউনিট রেট টাকা, গ্রান্টেড আওয়ারলি হবে আওয়ার রেট টাকা। তাহলে তিনটা তিনটা 6টা ঘর দিব। আর ওয়েজেস পেয়েবলের জন্য একটা দিব, ওয়ার্কার নেম অফ ওয়ার্কারের জন্য একটা দিব। তাহলে আমাদের 8টা কলাম দিতে হবে। 8টা কলাম দিয়ে আমরা এটা সলভ করব। তাহলে প্রথমে আমরা নেম অফ ওয়ার্কার, নামগুলো বসাবো নেম অফ ওয়ার্কারের। তারপর আমাদের ইউনিট, ইউনিটটা হচ্ছে এটা আমরা যে যত ইউনিট তৈরি করছে এটা এখানে বসাবো। অর্থাৎ ইউনুস 380, মাহবুব 480, বাপ্পি 420, সাগর হচ্ছে 410। রেট, তাহলে এই রেটটা আমরা এখানে বের করছি, এই যে পিস রেট। তাহলে পিস রেটটা আমরা এখানে নিয়ে এসে বসাবো। তারপর টাকাটা হচ্ছে এটার সাথে এটা আমরা গুণন করলে এই টাকাটা এখানে বের হবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটার সাথে গুণন করে টাকাগুলো এখানে বসিয়ে দিব। আওয়ার, আওয়ার হচ্ছে আমাদের 5 দিনের সপ্তাহ। 5 দিনে কাজ হবে, 5 দিন কাজ হবে এক সপ্তাহে। প্রতিদিন হচ্ছে আমাদের 8 ঘন্টা করে কাজ হবে। তাহলে আমাদের 7 দিন, এক সপ্তাহে কাজ হবে 5 দিন, তাহলে আমাদের 40 ঘন্টা কাজ হবে। প্রত্যেকটাতে আমরা 40 ঘন্টা লিখবো। আর এটা রেট হচ্ছে আমাদের 1 ঘন্টায় রেট হচ্ছে 4 টাকা। তাহলে আমরা 4 টাকায় বসাবো এখানে। 4 দিয়ে এটাকে গুণন দিয়ে এখানে বসা দিব। এরপরে আমাদের যে কাজটা, এটি গুরুত্বপূর্ণ কাজ, ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবলটা হচ্ছে কাজ কি? ওয়েজেস পেয়েবল হচ্ছে আমাদের পিস রেট এবং গ্রান্টেড টাইম রেট, এই দুইটা ওয়েজেস আমাদের নির্ণয় করতে হবে। এই দুইটার ওয়েজেস হচ্ছে, দুই কন্ডিশন হচ্ছে এই দুইটার মধ্যে যেটা বড় হবে এটা আমাদের ওয়েজেস হিসাবে প্রদান করতে হবে। অর্থাৎ এইখানে টাকা রয়েছে আমাদের 152, আর এখানে টাকা রয়েছে 160। তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 152, সরি 160। তাহলে আমরা ওয়েজেস হিসাবে 160 টাকা এখানে বসাবো। তারপরেরটা রয়েছে 192 এবং 160। তাহলে বড় হচ্ছে 192, তাহলে আমরা 192টা এখানে বসাবো। এরপরে হচ্ছে বড় হচ্ছে 168, 168 বসাবো। এরপরে বড় হচ্ছে 164, 164 বসাবো। এভাবে আমরা ওয়েজেস পেয়েবলটা বের করব। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে এখানে সকল সমস্যা সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট এখানে বলছে টেলার, টেলার ডিফারেন্সিয়াল পিস রেট, টেলার ডিফারেন্সিয়াল পিস রেট। তাহলে টেলার ডিফারেন্সিয়াল পিস রেটের জন্য আমরা আরেকটা ছক করব এভাবে, ওয়ার্কার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, তারপর রেট পার ইউনিট ওয়েজেস। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন সব করে 4,400 দেওয়া আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন যেগুলো আছে এগুলো আমরা লিখে নিব যে অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের আহ, যে যে যতটুকু উৎপাদন করছে এতটুকু আমাদের দেওয়া আছে কোশ্চেন, এখান থেকে আমরা সরাসরি অ্যাকচুয়াল প্রোডাকশন গুলো এখানে লিখবো। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমরা ওয়ার্কিং থেকে লিখবো। তারপর আমাদের এই রেটটা বসানো একটু গুরুত্বপূর্ণ। রেটটা আমরা সবাই একটু ভালোভাবে খেয়াল করব। আমাদের এখানে অ্যাকচুয়াল প্রোডাক্ট তাকে বলা হয়েছিল 400 ইউনিট তৈরি করতে, কিন্তু সে তৈরি করছে 380 ইউনিট। অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে কম তৈরি করছে। এই জন্য আমাদের বিলো রেট, এখানে বিলো রেট হবে। তাহলে বিলো রেট আমরা নির্ণয় করছিলাম 35, এবং 35 দিব এখানে। তারপরে এখানে হচ্ছে 400-র পরিবর্তে 480 বেশি তৈরি করছে, অ্যাবভ রেট হবে। এটা 400-র পরিবর্তে 420 বেশি তৈরি করছে, যেন অ্যাবভ হবে। এটাও বেশি তৈরি করছে, যেন অ্যাবভ হবে।
অর্থাৎ কোনোটা যদি লেভেলে থাকে তাহলে এটা আমাদের হয়ে যেতে হচ্ছে 0.40, লেভেলে থাকলে আমাদের 0.40 হয়ে যেত। এরপরে আমরা ওয়েজেসটা নির্ণয় করব। ওয়েজেস হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে এটা গুণন দিতে হবে। তাহলে আমাদের 380 গুণন হচ্ছে 0.40, এটা বের হবে। 480 গুণন 0.50, এটা বের হবে। 420 গুণন 0.50, তাহলে এটা বের হবে। 410 গুণন 0.50, তাহলে আমাদের বের হবে 205। এরপরে আমরা এই চ্যাপ্টার ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশন গুলো আপলোড করব। সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার আগে আমাদের ফাইনাল সাজেশনের সলভ ক্লাসগুলো নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন। আর আমরা এখানে একটা অধ্যায় অলরেডি করেই রেখেছি, অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং। এই চারটি ম্যাথ করলে নিশ্চিত 10 নাম্বার কমন থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি চারটি ম্যাথ করতে পারি আর লেবারের অধ্যায় পাই, আমরা আজকে শেষ করছি, তাহলে আমাদের প্রায় 2টা অধ্যায় শেষ হবে। এবং আজ থেকে আমরা কস্ট শিট অধ্যায়ের ভিডিওগুলো আপলোড করব, কস্ট শিট আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে একসাথে আমাদের 3টা অধ্যায় নিয়ে কাজ করা হবে। Advanced Cost Accounting, Chapter 5, Operating Costing and Plug Plus Costing. অপারেটিং কস্টিং এবং প্লাগ প্লাস কস্টিং এর তিনটি নিয়মের সাধারণত অঙ্ক করতে হবে। একটি হচ্ছে আমাদের কিছু বাসের অঙ্ক করতে হবে, কিছু ট্রাকের অঙ্ক করতে হবে এবং ট্যাক্সির অঙ্ক করতে হবে। আমাদের বেশিরভাগ কোশ্চেনে দেখা গেছে ট্যাক্সি এবং বাস, এই দুইটা অঙ্কর মধ্যে আমাদের বেশিরভাগ চলে আসে ট্যাক্সি এবং বাসের মধ্যে। তারপরেও আমরা একটা দুইটে ট্রাকের অঙ্কগুলো করে যাব, যাতে আমাদের কোনো জায়গায় ল্যাগ না থাকে। আমরা আজকের ক্লাসে এই ট্যাক্সির অঙ্ক, যে কোনো ধরনের ট্যাক্সির অঙ্ক আসলে যাতে আমরা পারি, আজকের ক্লাসে আমরা ট্যাক্সির অঙ্কগুলো A to Z সব সলভ করব। আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন, আমাদের পরীক্ষায় বেশিরভাগই ট্যাক্সির অঙ্কগুলো চলে আসে। আর ট্যাক্সির অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে একদম বিস্তারিত শেষ করব। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। দেখেন, এখানে সংজ্ঞা বলা আছে, সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদনের পরিবর্তে সেবা প্রদান করে, সে সমস্ত প্রতিষ্ঠান যে পদ্ধতিতে হিসাব ব্যয় হিসাব প্রস্তুত করে তাকে অপারেটিং কস্টিং বা সার্ভিস কস্টিং বলা হয়। অপারেটিং কস্টিং অ্যান্ড সার্ভিস কস্টিং সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডিং কস্ট বা স্থায়ী ব্যয়। আরেকটা হচ্ছে আমাদের রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট, এটার বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমাদের ফিক্সড কস্টের সংজ্ঞাটা একটু আমরা সবাই ভালোভাবে খেয়াল করব। ফিক্সড কস্ট যে খরচগুলো মাসিক বা বাৎসরিক হয়। আমরা একটু এই দুইটা কথা দিয়ে ভালোভাবে মনে রাখবো, যে খরচগুলো আমাদের মাসিক ভিত্তিতে হবে বা বাৎসরিক ভিত্তিতে হবে। তাহলে এই দুইটা কথা একটু সবাই ভালোভাবে খেয়াল করব। যে খরচগুলো মাসিক বা বাৎসরিক ভিত্তিতে হবে তাকে ফিক্সড বা স্ট্যান্ডিং কস্ট বলা হয়। আর এই মাসিক বা বার্ষিক বৃত্তি ব্যতীত অন্য যে খরচগুলো থাকবে, এই খরচগুলোকে আমরা রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট ধরে নিব। কিভাবে থাকতে পারে? যেমন এই যে এখানে বলছে, একক প্রতি থাকতে পারে, ঘন্টা প্রতি থাকতে পারে, মাইল প্রতি থাকতে পারে, কিলোমিটার প্রতি থাকতে পারে। এগুলোকে আমরা রানিং ধরে নিব। অর্থাৎ এক কথায় আমি সহজভাবে মনে রাখবো যে মাসে বা বছরে যেগুলো দেওয়া থাকবে এই খরচগুলোকে আমরা ফিক্স ধরবো, বাকিগুলো আমরা রানিং ধরবো। তারপরে এখানে একটা লিস্ট মোটামুটি দিয়ে দিছি, এই যে দেখেন, গ্যারেজ রেন্ট, সুপারভিশন, ড্রাইভার স্যালারি, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অফ ম্যানেজার, স্যালারি অফ পিয়ন, স্যালারি অফ মেকানিক, স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, অ্যানুয়াল ট্যাক্স, রোড লাইসেন্স, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ রেন্ট, স্যালারি অফ কন্ট্রাক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তারপর এই পাশে আছে ড্রাইভার অ্যান্ড ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, কস্ট অফ পেট্রোল, রিপেয়ার পার মাইল, টায়ার কস্ট অ্যালোকেশন,
ওয়েল অ্যান্ড আদার সান্ডিস, পেট্রোল, তারপরে মেইনটেইন, লুব্রিকেন্ট, যমুনা ব্রিজ টোল, রোড ট্যাক্স, রোড ট্যাক্স পার টিপ, তারপর ডিজেল কনজাম্পশন, ক্লিয়ারিং, আদার রানিং কস্ট। এখানে আমাদের যে এন্ট্রিটা প্রবলেম করবে, এন্ট্রিটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমাদের দেখেন, একটা হচ্ছে ফিক্সডে দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে রানিং এও দেওয়া রয়েছে। তাহলে ডেপ্রিসিয়েশন কখন কোন পার্টে দিব, এটা হচ্ছে আমাদের প্রবলেম করবে। তাহলে আমরা একটু সিম্পলি মনে রাখবো ডেপ্রিসিয়েশন কোন পার্টে যাবে। এই যে এখানে বলে দেওয়া আছে দেখেন, ডেপ্রিসিয়েশনের ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ বা বছর দেওয়া থাকলে ডেপ্রিসিয়েশনকে আমরা ফিক্সডে নিব। কিভাবে বলা থাকতে পারে? বলা থাকতে পারে ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজের কথা, যেমন 10% অথবা 20%। যদি কোনো অঙ্কে ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে এই ডেপ্রিসিয়েশনকে আমরা ফিক্সডে ধরে নিব। আর আরেকটা দেওয়া থাকতে পারে আমাদের লাইভ, ধরেন দেওয়া থাকবে আমাদের লাইভ 5 ইয়ার অথবা লাইভ 10 ইয়ার। এই দুইটা শব্দর যে কোনো একটা উল্লেখ থাকতে পারে, একটা হচ্ছে পার্সেন্টেজ উল্লেখ থাকতে পারে, আর একটা হচ্ছে আমাদের লাইভ 3 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার। এই লাইভ উল্লেখ থাকলে তখন আমরা ডেপ্রিসিয়েশনকে ফিক্সডে নিব। অন্য সকল ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনকে আমরা রানিং এ নিব। তাহলে ডেপ্রিসিয়েশন কি, আমরা মনে রাখবো যে ডেপ্রিসিয়েশন কখন ফিক্সডে যাবে। ডেপ্রিসিয়েশনের সাথে যখন আমাদের কি থাকবে ভাই, ডেপ্রিসিয়েশনের সাথে যখন আমাদের বলা থাকবে পার্সেন্টেজ বাই ইয়ার। অথবা কি দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, না হলে আমাদের বলা থাকবে পারে কি ইয়ার, নাম্বার অফ বছর। ইয়ার দেওয়া থাকবে, তখন আমরা ডেপ্রিসিয়েশনকে ফিক্সডে নিব। আচ্ছা, আমাদের যে শীটের প্রবলেম 1, তাহলে ট্যাক্সির পাই দেখবেন বইয়ের ভিতরে অনেকগুলো অঙ্ক রয়েছে। আমরা আমরা আজকে ক্লাস করার পর আমাদের সাজেশনে বা মূল বইয়ে যত ট্যাক্সির অঙ্ক পাবো সবগুলোই আমরা ট্রাই করব। কার কোনটা প্রবলেম ওটা দেখবেন, দেখে মেসেঞ্জার গ্রুপের হেল্প নেবেন বা পরবর্তী ক্লাসে ওটা আবার বলবেন। দেখেন, আশা করি আজকে ক্লাস করার পর ট্যাক্সির অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপরেও অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে বইয়ে এবং সাজেশনে, আমরা দুইটা অঙ্ক সলভ করি। পাশাপাশি আমরা সবগুলোই বাসায় সলভ করব। বাসায় যদি পারেন তাও করবেন, যে খাতায় একবার করে করব সবাই, তাহলে দেখবেন এন্ট্রিগুলো একদম মস্ত হয়ে গেছে। Mr. B. Khan has started transport business with a float of 10 taxis. মিস্টার বি খান 10টা ট্যাক্সির একটি বহর নিয়ে একটা বিজনেস স্টার্ট করছে। দ্য ভেরিয়াস এক্সপেন্স ইনকার্ড বাই হিম আর গিভেন বিলো। বলছে তার খরচগুলো নিম্নরূপ। প্রথমে বলছে কস্ট অফ ইচ ট্যাক্সি, 10টা ট্যাক্সি কিনবে, প্রত্যেকটা ট্যাক্সির জন্য ব্যয় হবে 75,000 টাকা। তাহলে এই যে ট্যাক্সি কিনলো, এই ট্যাক্সিটা আমাদের অনেক দিন সুবিধা দিবে, এজন্য এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। আমাদের অঙ্কের ভিতরে মূলধন জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত হবে না, আমরা অঙ্কের ভিতরে আনবো শুধু মুনাফা জাতীয় ব্যয়গুলো। তাহলে আমাদের এরপরে রয়েছে দেখেন, স্যালারি অফ অফিস স্টাফ। স্যালারি অফ অফিস স্টাফ 1500 টাকা। এখানে বলছে পিএম, পিএম মানে পার মান্থ। তার পার মানে মান্থ। এই খরচটা আমরা কোথায় নিব? স্যালারি অফ অফিস স্টাফ। আর আমরা বলছিলাম সাধারণত মনে রাখবো পার যে মান্থ, মান্থাল রানিং এ। মাসে বা বছরে দেওয়া থাকবে, এগুলো হচ্ছে ফিক্সড। মাসে বা বছরে দেওয়া থাকলে কি হবে? ফিক্সডে যাবে। ফিক্স। তাহলে আমাদের স্যালারি অফ অফিস স্টাফ বলে দিছে পার মান্থ, তার মানে এটা আমরা ফিক্সডে নিব। তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা, প্রবলেমটা হচ্ছে ভাই এখানে 1500 টাকা দেওয়া আছে। এই 1500 টাকা কয়টা গাড়ির জন্য দেওয়া আছে? এই 10টা গাড়ির জন্য দেওয়া আছে। আমাদের বের করতে হবে একটা গাড়ির বাবদ ব্যয় কত। তাহলে আমাদের কি করতে হবে? 1500 টাকা দেওয়া আছে হলো 10টা ট্যাক্সির। 1500 ভাগ 10। তাহলে 1500 ভাগ হচ্ছে 10। 1500-কে যদি 10 দিয়ে ভাগ করি, আমাদের একটা ট্যাক্সির ব্যয় বের হবে। 150 টাকা। বলছে স্যালারি অফ গ্যারেজ স্টাফ। স্যালারি অফ গ্যারেজ স্টাফ এটাও দেখেন সেম কথাই বলছে আমাদের, স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000 টাকা পার মান্থ। তার মানে এটাও কি কোথায় নিব আমরা? এটাও আমরা
ফিক্সডে নিব। ফিক্সড। কিভাবে নিব? এই 2000-কে কি করব, 10 দিয়ে ভাগ করব। রেন্ট অফ গ্যারেজ, রেন্ট অফ গ্যারেজ বলে দিছে আমাদের পার মান্থ, তাহলে এটাও আমরা ফিক্সডে নিব। 10টা ট্যাক্সির জন্য আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে 1000, 10 দিয়ে ভাগ করে একটা ট্যাক্সি নিয়ে আসবো। তারপরে বলছে ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি মানে একটা ট্যাক্সি ড্রাইভারকে দেওয়া হয়েছে প্রতি মাসে 400 টাকা। তাহলে এই 400 টাকা আমরা কি ভাগ করব নাকি সরাসরি নিব? না তো সরাসরি যেহেতু পার ট্যাক্সি পার বলছে। ট্যাক্সি বলা দিছে, পার ট্যাক্সি বলা থাকলে এটা আমরা আর 10 দ্বারা ভাগ করব না। এটা আমাদের বলছে এক মাসে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সরাসরি নিয়ে যাবো। তারপর আমাদের বলছে রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার পার ট্যাক্সি, রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার এটা পার ট্যাক্সি বলা আছে ঠিক আছে, কিন্তু এইখানে আবার বলা দিছে আমাদের পিএ। পিএ মানে কি ভাই? পার অ্যানুয়াল। পার অ্যানাল, পার মানে এটা হচ্ছে 12 মাসে দেওয়া আছে। সাধারণত ও, আমাদের উপরের গুলো দেওয়া ছিল হচ্ছে কয় মাসে? উপরের গুলো এক আমাদের মাস। 1 মাসে, এটা দিয়ে দিছে 12 মাসে। এটাও দেওয়া আছে 12 মাসে। হুম, কি করব, যেটা 12 মাসে দেওয়া আছে এটাকে 12 দ্বারা আচ্ছা ভালো। ভাগ করে 1 মাসে রূপান্তর করব। ইন্স্যুরেন্সটাও একই। তাহলে আমরা এরপর একটু ভালোভাবে খেয়াল করব। দেখেন, দ্য লাইফ অফ এ ট্যাক্সিস ইজ 3 লাখ কিলোমিটার। একটা ট্যাক্সির আয়ুষ্কাল হবে হলো 3 লাখ কিলোমিটার। অর্থাৎ একটা ট্যাক্সি 3 লাখ কিলোমিটার চালানোর পর সেটা অকেজো হয়ে যাবে। অকেজো হওয়ার পরে অ্যাট দ্য এন্ড অফ হুইচ এস্টিমেটেড টু বি সোল্ড টাকা 15,000। একটা ট্যাক্সি 3 লাখ কিলোমিটার চালানোর পর এটা অকেজো হবে। অকেজো হওয়ার পর এটাকে আমাদের ফেলে দিতে হবে না, এটা আমরা বিক্রয় করলে পাবো হচ্ছে 15,000 টাকা। তার মানে এই 15,000 টাকা হচ্ছে আমাদের সেলভেজ ভ্যালু। তাহলে আমাদের কস্ট দেওয়া ছিল 75,000। ডেপ্রিসিয়েশন নিয়ে কি দেখেন তো, ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ বা বছর উল্লেখ আছে? ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ বা বছর উল্লেখ আছে কিনা? নাই স্যার। দিবি তো না। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা রানিং এ নিব। কিভাবে রানিং এ নিব? এই যে কস্ট হলো আমার কত, কস্ট হলো 75,000 টাকা আমাদের কস্ট হয়েছে। এটা থেকে সেল বেস ভ্যালু, কস্ট মাইনাস সেল বেস ভ্যালু, তাহলে সেল বেস ভ্যালু হচ্ছে 15,000, বিয়োগ করব। বিয়োগ করার পর হচ্ছে আমাদের এই যে স্যার 3 লাখ কিলোমিটার দিয়ে ভাগ করলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হবে। আচ্ছা, আমরা আরো ডিটেল যাবো অঙ্কের ভিতরে, তার আগে আমরা এইটুকু একটু পড়ি। A taxi, a taxi run on average 4,000 কিলোমিটার পার মান্থ। কি বলছে? যে একটা ট্যাক্সি গড়ে 4,000 কিলোমিটার পথ চলবে প্রতি মাসে। হুইচ 20% ইট রান এমটি, যার মধ্যে বলছে 20% খালি চলবে। তাহলে আমাদের কি বলছে ভাই এখানে, যে একটা ট্যাক্সি গড়ে 4,000 কিলোমিটার চলবে, তার মধ্যে 20% খালি চলবে। তাহলে আমাদের যাত্রী নিয়ে চলবে কতটুক? 4,000-এর কতটুক যাত্রী নিয়ে চলবে? আমাদের টোটাল 80%। টোটাল পার্সেন্ট হচ্ছে 100। এই 100-এর মধ্যে আমাদের বলে দিল যে 20% যদি এমটি মানে যাত্রী ছাড়া চলে, তাহলে আর যাত্রী নিয়ে চলবে কতটুক? যাত্রী নিয়ে চলবে হচ্ছে 80%। যদি আমাদের এখানে 25% এমটি হয়, তাহলে ইফেক্টিভ কত পার্সেন্ট হবে? এখানে যদি 25 হয়, তাহলে যাত্রী নিয়ে চলবে কত পার্সেন্ট? 75। যদি 30% হয়, এখানে যদি 30 হয় তাহলে এখানে হবে 70। ঠিক আছে? জি তাহলে স্যার। এর ক্ষেত্রে আমাদের যাত্রী নিয়ে চলবে হচ্ছে কত? এমটি চলবে 20%। তাহলে 100 থেকে 20 আমরা বিয়োগ করে দিব। 100 থেকে 20 বাদ দিলে আমাদের 80% থাকবে। যেমন এই যে 100% ছিল, তার থেকে আমাদের এমটি মানে 20% এমটি বাদ দিলাম, তাহলে এই 80% থাকবে। 80% হচ্ছে আমাদের ইফেক্টিভ। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 9 কিলোমিটার, কস্ট টাকা 6.30। 6 টাকা 30 পয়সা দিয়ে যদি আমরা 1 লিটার পেট্রোল কিনি, তাহলে এইটা নয় দিয়ে কিলোমিটার। 9 কিলোমিটার পথ যাবে। আমাদের দরকার 1 কিলোমিটারের ব্যয়।
ওয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স, এটা হচ্ছে 10 টাকায় 100 কিলোমিটার যাবে। তারপর আমাদের বলছে ক্যালকুলেট ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার, মানে একটা ট্যাক্সির পার কিলোমিটারের ব্যয়টা বের করতে বলছে। তারপরে আবার আরেকটা রিকোয়ারমেন্ট এখানে বলছে ইফ দা হায়ার চার্জ টাকা 1.80 পার কিলোমিটার ফাইন্ড আউট প্রফিট মিস্টার বিখান একসেপ্টেড মেড ইন দ্য ফার্স্ট ইয়ার অপারেশন। অর্থাৎ যদি 1 টাকা 80 পয়সা করে ভাড়া নির্ধারণ করা হয়, তা আমরা ভাড়া নির্ধারণ করে নিলাম 1 টাকা 80 পয়সা করে নিব প্রতি কিলোমিটারে। তাহলে আমাকে ব্যয়টা বের করতে হবে। এটা থেকে 1 টাকা 80 পয়সা থেকে ব্যয়টা বাদ দিলে আমাদের মুনাফা হবে। এভাবে 1 বছর শেষে মিস্টার বি খান কত টাকা লাভ প্রত্যাশা করতেছে এটা আমাদের বের করতে বলছে। আমরা একটু ভালোভাবে সমাধান করব, যাতে একটা ট্যাক্সির অঙ্ক বুঝলেই আমাদের সব ট্যাক্সির অঙ্ক হয়ে যায়। দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন কত কিলোমিটার চলবে, 1 মাসে কত কিলোমিটার চলবে। 1 মাসে 4,000 কিলোমিটার চলছে, তার মধ্যে এমটি কতটুক চলছে, এতটুক হচ্ছে আমরা দিব। তাহলে আমাদের এটার নাম লিখবো প্রথম ওয়ার্কিং। ট্যাক্সির যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্কিং, ট্যাক্সির যতগুলো অঙ্ক থাকবে সব অঙ্কই আমরা সেম এভাবে করব। ইফেক্টিভ রান কিলোমিটার, ইফেক্টিভ রান কিলোমিটার আমরা লিখলাম টোটাল কিলোমিটার 4,000, এর মধ্যে 20% এমটি চলছে। তাহলে 20% বাদ দিলে আমাদের ইফেক্টিভ থাকবে হচ্ছে 80%। বের হলো 4,000 গুণন 80%, 3200 কিলোমিটার পার মান। 80% কিভাবে হয়েছে এখানে আবার দেখা দিছি। তাহলে প্রত্যেকটা ট্যাক্সির অঙ্কের জন্য আমরা একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করার পর সরাসরি অঙ্ক করব। তাহলে আমরা কি এই ওয়ার্কিংটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপর আমরা ছক দিব, এভাবে একটা ছক দিব। ছক দিয়ে উপরে লিখবো এ কোম্পানি স্টেটমেন্ট শোয়িং অপারেটিং কস্টিং ফর দ্য ইন্ডেড পিরিয়ড। তাহলে আমরা ছকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্ট্যান্ডিং কস্ট। তাহলে স্ট্যান্ডিং কস্ট কোনগুলো, এগুলো আমরা লিখবো। তারপর ছকে এখানে লিখবো ডিটেইলস, কস্ট পার মান্থ, কস্ট পার কিলোমিটার। আমাদের যতগুলো ট্যাক্সির অঙ্ক করব আমরা সবগুলো আমরা মাসে করব, এটা একটু খেয়াল করব। যতগুলো ট্যাক্সির অঙ্ক করব আমরা সবগুলোই মাসে করব। তাহলে আমাদের প্রথম ব্যয়টা হচ্ছে কি জাতীয় ব্যয়, এই যে ট্যাক্সির কস্ট অফ ইস ট্যাক্সি, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এই ব্যয়টা আমাদের এখানে শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের প্রথম এন্ট্রিটা হচ্ছে যেটা স্যালারি অফ অফিস স্টাফ। স্যালারি অফ অফিস স্টাফ এখানে বলে দিছিল পার মান্থ। পার মান্থ মানে কোথায় যাবে ভাই? পার মান্থ ফিক্সড। মানে ট্যাক্সে যাবে। কয়টা, কয়টা ট্যাক্সির বেতন দেওয়া রয়েছে এখানে? কয়টা ট্যাক্সি? 10টা। ট্যাক্সি, 10টা ট্যাক্সির জন্য 1,500 টাকা। তাহলে আমরা কি করব, এই যে 1,500 ভাগ হচ্ছে 10, তাহলে 1,500 ভাগ 10 একটা ট্যাক্সিতে নিয়ে আসলাম। তারপরে সেম ভাবে লিখবো স্যালারি অফ গ্যারেজ স্টাফ, এটা কি লিখবো 2,000 ভাগ 10। রেন্ট অফ গ্যারেজ, রেন্ট অফ গ্যারেজ লিখবো 1,000 ভাগ 10। এভাবে আমরা করব। দেখেন স্যালারি অফ গ্যারেজ লিখলাম, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ। তারপর লিখলাম ড্রাইভার স্যালারি। তাহলে ড্রাইভার স্যালারিটা আমরা ভাগ করলাম না কেন? ড্রাইভার স্যালারিটা আমাদের কি রয়েছে, ড্রাইভার স্যালারিটা আমাদের এখানে কি বলে দিছে, পার পারফেক্ট। পার ট্যাক্সি বলা থাকার কারণে আমরা ড্রাইভার স্যালারিটা কি নিলাম, সরাসরি নিলাম এজ এ ড্রাইভার স্যালারি। তারপর আমাদের কি বলছে, ড্রাইভার স্যালারি পরে বলছে এখানে রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার। রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার কি বলছে ভাই, 2,100 টাকা পার ইয়ারে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 2,100 টাকাকে একটা ট্যাক্সি কিন্তু দেওয়া আছে, এই যে পার ট্যাক্সির 1 বছরে 2,100। আমরা যেহেতু 1 মাসে করতেছি এজন্য এটাকে 12 দ্বারা ভাগ করে 1 মাসে নিয়ে আসবো। তাহলে আমরা রোড লাইসেন্সকে এই যেভাবে করব, রোড লাইসেন্স রোড ট্যাক্স এন্ড রিপেয়ার, এই যে 2,100 ভাগ 12, 175। তারপর আমরা লিখবো ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্সটা আমাদের এসে 3%। তাহলে কিভাবে লিখবো,
ইন্স্যুরেন্স, সরি, 4%। তাহলে আমরা 4%। লিখবো যে এই যে কস্টের উপরে, কস্ট হলো আমাদের 75,000। তাহলে 75,000 গুণন কত, 4%। পার্সেন্ট হুম, ধরার পর যে টাকাটা বের হবে, এই টাকাটা কত দিনের বের হবে? বছরের। 1 বছরে। তাহলে আমরা আমরা কত দিনের জন্য অঙ্ক করতেছি? 1 মাসের। 1 মাসের। কি করতে হবে? 75,000 গুণন 4%, এটাকে পার্সেন্টেজ করবেন। করার পরে যেটা হবে তাকে 12 দ্বারা 12 দিয়ে 5। ভাগ করলে 1% কাটার পরে আসবে হচ্ছে 12 মাসের। তারপরে এটাকে 12 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে কত দিনে? 1 মাস। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা লিখলাম, দেখেন, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ, রেন্ট অফ গ্যারেজ, ড্রাইভার স্যালারি, রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে আমাদের মাসের খরচগুলো শেষ। মাসের বা বছরের যেগুলো ছিল এগুলো শেষ। এবার আমরা যোগ করে লিখবো টোটাল স্ট্যান্ডিং কস্ট। টোটাল স্ট্যান্ডিং কস্ট লিখলাম এটা। লেখার পর স্ট্যান্ডিং কস্ট পার কিলোমিটার। তাহলে আমাদের এই যে ইফেক্টিভ 3200 কিলোমিটার বের হয়েছে, এই 3200 কিলোমিটারের জন্য স্থায়ী ব্যয় হলো আমাদের 1275 টাকা। 3200 কিলোমিটারের জন্য 1275 টাকা স্থায়ী ব্যয় হলো। 1 কিলোমিটারের জন্য কত হইলো? তাহলে কি করব? 3275 ভাগ হচ্ছে এই যে, সরি, কত, 1275 ভাগ হচ্ছে 3200। তাহলে এই যে 1 কিলোমিটারের ব্যয় বের করলাম। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বলেন। আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, একটু দ্রুত গতিতে বলেন যদি কারো কোনো সমস্যা থাকে। শাহিন ভাই, সমস্যা আছে এটুকের মধ্যে? মাসুদা, তা ভাই কোনো সমস্যা নাই। মাসুদা, এটুকের মধ্যে কোনো প্রবলেম আছে? মাসুদা কি ঘুমে গেছো? আনিকা, বুঝতে পারছো এটুক? জি স্যার, বুঝতে পারছি। সুস্মিতা, কি কোনো প্রবলেম? সুস্মিতা, আচ্ছা, তাহলে আমরা এবার রানিং এ যাই। দেখেন, আমাদের ফিক্স কস্ট গুলো হইলো, তারপরে রানিং কস্টের মধ্যে আমাদের কি আসবে ভাই? রানিং কস্টের মধ্যে আমরা এই যে এখানে বলা আছে কি, পেট্রোল কনজাম্পশন, পেট্রোল, ডিজেল, ওয়েল, এগুলো হচ্ছে আমাদের রানিং কস্ট। তাহলে আমাদের পেট্রোল কনজাম্পশন হচ্ছে, কি বলছিল, যে 9 কিলোমিটার যাবে 6 টাকা 30 পয়সার 1 লিটার পেট্রোল কিনলে, 6 টাকা 30 পয়সা দিয়ে 1 লিটার পেট্রোল কিনলে 9 কিলোমিটার যাবে। তাহলে আমাদের 1 কিলোমিটারের ব্যয় কত? তাহলে আমাদের কি হয়েছে, 9 কিলোমিটারের ব্যয় হচ্ছে ভাই 6 টাকা 30 পয়সা। 1 কিলোমিটারের ব্যয় কত? তাহলে কি হবে? 6 টাকা 30 পয়সা ভাগ হচ্ছে কত, 9 হবে না? বলো। নয়। তারপরে এই যে পেট্রোল, পেট্রোলটা আমাদের 3200 কিলোমিটারের লাগবে নাকি 4000 কিলোমিটারের লাগবে, বলো তো? তার 4,000 কিলোমিটারের। যাত্রী ছাড়া, যাত্রী ছাড়া চালালেও আমার পেট্রোল লাগবে, যাত্রী নিয়ে চালালেও পেট্রোল লাগবে। তাহলে আমাদের রানিং কস্ট গুলো সব হবে হলো এই 4000কে কেন্দ্র করে। তুমি যাত্রী ছাড়া চালালেও তোমার পেট্রোল ধীরে ধীরে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে পেট্রোল, ডিজেল, ওয়েল, এগুলোকে টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করতে হবে। যেটাই থাক, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। শাহিন ভাই, কি করতে হবে? প্রথমে টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করতে হবে। টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করবে, তারপর হচ্ছে টোটাল 1 মাসে কত কিলোমিটার, এই কিলোমিটার দিয়ে গুণন করবে। ইফেক্টিভ না, অ্যাভারেজ কিলোমিটার। অ্যাভারেজ কিলোমিটার এখন 4000 হয় আর 5000 হয়। তাহলে আমাদের পেট্রোলের ব্যয়টা আমরা কিভাবে বের করব, বলো তো? পেট্রোলের ব্যয়টা কিভাবে টাকা বের দিয়ে করবো? কিলোমিটার ভাগ করবো। টাকা কত? টাকা 6 টাকা 30 পয়সা, কিলোমিটার আছে 9 কিলোমিটার। পয়সা। কি করব? 6 টাকা 30, 6 টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ, 6 টাকা 30 পয়সা ভাগ হচ্ছে আমাদের কত ভাই? 9। নয়। আর গুণন হচ্ছে কি করব? টোটাল 4,000। হচ্ছে আমার 4000। তাহলে আমরা
এটা পেট্রোল পাবো। ওয়েলটা কিভাবে পাবো? মাসুদা, ওয়েলটা কিভাবে পাবো বলো তো? ওয়েলটা কিভাবে হবে? একটু তাড়াতাড়ি। ওয়েলটা কিভাবে হবে রায়হান ভাই? একই তার নিয়মে। উপরে 10 নিচে 100 টাকা গুণন চার হচ্ছে হাজার আমাদের কত? 10। টাকা ওকে কিলোমিটার দ্বারা ভাগ, তারপর কিলোমিটার 100, 10 ভাগ 100 ইন্টু 4,000। তাহলে আমরা পেট্রোল গেল, ডিজেল গেল, আর এই যে এটা হচ্ছে আমাদের কি পেট্রোল হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করব, নিচে দেখাচ্ছি। দেখেন, এই যে পেট্রোল রানিং কস্ট, শিরোনাম দিব রানিং কস্ট। পেট্রোল কনজাম্পশন, টাকা আমাদের 6 টাকা 30 পয়সা, কিলোমিটার 9। এই যে আমি কি বললাম, টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করলাম, ভাগ করে টোটাল আমাদের কিলোমিটার হচ্ছে 4,000। 4,000 দিয়ে গুণন দিলে পেট্রোল বের হলো। ওয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স ছিল 10 টাকায় 100 কিলোমিটার। তাহলে 10 ভাগ 100 ইন্টু 4,000। তাহলে ওয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স বের হলো। এরপর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। বের করার পর এটা হচ্ছে 1 কিলোমিটারের অবশ্যই হবে। এখন অবশ্যই কি আমার 3200 কিলোমিটারও হবে নাকি 4,000 কিলোমিটারও হবে? বলেন তো ভাই। 4,000। আমাদের যে গাড়িটা আমরা চালাইতেছি, যাত্রী ছাড়া চালালি গাড়িটার দাম কি আমাদের কমে যাবে না বেড়ে যাবে? যাত্রী ছাড়া চালালেও আমাদের দাম কমবে, যাত্রী না হলে দাম বলতো কমবে। এজন্য বললে এখানে 4,000 দিয়ে হবে। তাহলে আমরা পেট্রোল, ডিজেল, ওয়েল দিলাম, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এবার আমরা এই তিনটা যোগ করলাম, যোগ করলে আমাদের আসলে হলো 4,000। তারপরে রানিং কস্ট পার কিলোমিটার। রানিং কস্ট পার কিলোমিটার আমরা লিখবো হচ্ছে এই যেভাবে, 4,000 ইন্টু 3200। তাহলে 1 কিলোমিটারের জন্য আমাদের স্থির ব্যয় হলো কত টাকা? 40 পয়সা। 1 কিলোমিটারের জন্য আমাদের পরিবর্তনশীল ব্যয় হলো 1 টাকা 65 পয়সা। এখন বলছে যে 1 কিলোমিটারের জন্য আমাদের মোট ব্যয় কত। এটাই হচ্ছে যে টোটাল কস্ট পার কিলোমিটার। তাহলে স্থির ব্যয় হচ্ছে 40 পয়সা, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 1 টাকা 25 পয়সা। দুইটা মিলে আমাদের ব্যয় হলো 1 টাকা 65 পয়সা। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম নাকি কোনো জায়গায় প্রবলেমে আটকে গেলাম? বলো, যদি কোনো জায়গায় সমস্যা হয় আবার বলে দিচ্ছি আমি। স্যার, ডিপ্রিসিয়েশনের দেওয়ারটা বলেন। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের সূত্র বসাবে, সূত্র কি? কস্ট। ডেপ্রিসিয়েশন নির্ণয়ের যে আমরা নাই সূত্র পড়ে আছি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড কি লাইফ। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট কত? কস্ট হলো আমাদের এই যে 75,000, আছে না? জি স্যার। 75,000। সেলভেজ ভ্যালু হচ্ছে আমার এই যে এখানে সেলভেজ ভ্যালু দেওয়া রয়েছে 15,000। 15,000। 75,000 মাইনাস 15,000 ভাগ লাইফ। লাইফ হচ্ছে এখানে কিলোমিটার দিয়ে দিছে। কত কিলোমিটার? 3 লাখ কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 1 কিলোমিটারের অবশ্যই বের হবে। এখন আমার কত কিলোমিটারের অবশ্যই বের করা দরকার? 3200 না 4,000? 4,000। 4,000 দিয়ে গুণ। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ ইন্টু 4,000। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো জায়গায় প্রবলেম আছে? বলেন। না স্যার। কথা বলতে হবে ভাই। তারপরে আমাদের তাহলে আমাদের এই যে এতটুক বের করলাম আমরা, এইখানে আমাদের এতটুক বের করলাম আমরা। সুস্মিতার মিউট হচ্ছে না, কথা বলতে পারতেছে না। আচ্ছা দেখি, সুস্মিতা। এটা মেবি আনমিউট হচ্ছে না, মানে ওটা মিউট করা আছে। আমিও তো এখান থেকে কিছু করতে পারতেছি না। সুস্মিতা, তুমি হচ্ছে নিচে দেখো যে ভিডিও যে অপশনটা আছে ওর পাশে মিউট লেখা আছে, ওইটা তোমার আনমিউট করা আছে, ওখানে ক্লিক করলেই মিউট হবে, তখন তুমি কথা বলতে পারবা। আচ্ছা তাহলে আচ্ছা সমস্যা নাই, যদি বোঝার সমস্যা হয় নেক্সট ক্লাসে আবার বলো। দেখো, আমরা আপাতত দেখি। ইফ দা হায়ার চার্জ, টাকা হচ্ছে 1.80।
আমাদের কি বলছে ভাই, যে হায়ার চার্জ 1 টাকা 80 পয়সা। হায়ার চার্জ 1 টাকা 80 পয়সা, মানে আমরা ভাড়া নির্ধারণ করলাম 1 টাকা 80 পয়সা করে নিব। আর আমরা ব্যয় বের করলাম কত ভাই? 1 টাকা কত বের করছিলাম? 65 পয়সা। করতে হবে। 1 টাকা 65 পয়সা ব্যয় আমরা বের করছি, এটা করে কস্ট পার ইউনিট করে। তাহলে আমাদের কি, আমরা ধরে নিয়েছিলাম 1 টাকা 80 পয়সা করে ভাড়া নিব, আমার ব্যয় হয়ে গেল 1 টাকা 65 পয়সা। তাহলে প্রফিট হলো কতটুক? প্রফিট হলো আমাদের প্রতি 15 কিলোমিটারের জন্য কত টাকা করে? 15 পয়সা করে 15 না? পয়সা। জি স্যার। আমাকে বলছে 1 বছরে এই 10টা ট্যাক্সির জন্য 1 বছরে কত টাকা প্রফিট হবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা এই যে এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ প্রফিট। প্রফিট পার কিলোমিটার, 1 কিলোমিটারের প্রফিট আগে বের করব। তাহলে 1 কিলোমিটারের প্রফিটের জন্য আমরা কিভাবে বের করব? হায়ার চার্জ পার কিলোমিটার মাইনাস কস্ট পার কিলোমিটার। তাহলে আমাদের হায়ার চার্জ ধরে নেওয়া ছিল, কোশ্চেনে ছিল 1 টাকা 80 পয়সা, আর এই যে কস্ট আমরা বের করছি 1 টাকা 65 পয়সা। তাহলে প্রতি কিলোমিটারের জন্য আমার প্রফিট হলো 15 পয়সা। তারপরে লিখবো প্রফিট পার ইয়ার, প্রতি বছর কত হবে। তাহলে আমরা এটা লিখবো নাম্বার অফ ট্যাক্সি, নাম্বার অফ মান্থ, ইফেক্টিভ রান কিলোমিটার, প্রফিট পার কিলোমিটার। আমরা তো বের করব 12 মাসের 10টা ট্যাক্সি, আমাদের 10টা ট্যাক্সির হিসাব বের করব। একটারটা যেহেতু আমরা বের করতে পারছি, 1 কিলোমিটারের ব্যয় বের করছি, একটার 1 কিলোমিটার ব্যয় বের করছি, মানে কি আমার এখানে এখন হাজার হাজার লাখ লাখ যত কিছুই আসুক আমার বের করা পসিবল, যেহেতু একটার 1 কিলোমিটার বের করছি। এখন যদি আমাকে বলে 20টা, একে 20 দিয়ে গুণন দিলেই 20টা হয়ে যাবে, হবে না ভাই বলেন? তাহলে আমাদের জি প্রথমে স্যার। লিখলাম নাম্বার অফ ট্যাক্সি, ট্যাক্সির সংখ্যা। ট্যাক্সির সংখ্যা হলো আমরা 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা স্টার্ট করছিলাম। নাম্বার অফ মান্থ, মান্থ হচ্ছে আমাদের 1 বছরে, মান্থ হচ্ছে এই যে যেহেতু এখানে বলছে প্রফিট পার ইয়ার, 1 বছরের মাসের সংখ্যা হচ্ছে 12। ইফেক্টিভ রান কিলোমিটার, আমরা কি ভাই 4000 কিলোমিটারের প্রফিট পাবো নাকি 3200 কিলোমিটারের প্রফিট পাবো বলেন? যতটুক খালি চলে, 3200। যতটুক খালি চালাছি এইটুকে কি আমরা কোনো লাভ পাবো? টাকাই পাবো না, খালি চালাইছি ওইটুকে তো আমরা টাকাই পাবো না। তাহলে আমাদের ইফেক্টিভ হচ্ছে 3200, এই জন্য এখানে 3200। তারপরে প্রফিট পার কিলোমিটার, 1 কিলোমিটারের জন্য প্রফিট বের করছি এত টাকা। তাহলে প্রথমে লিখবো নাম্বার অফ ট্যাক্সি, নাম্বার অফ ট্যাক্সির সংখ্যা 10, নাম্বার অফ মান্থ 1 বছরে 12 মান্থ, ইফেক্টিভ রান কিলোমিটার এটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ বের করছিলাম 3200, এটা নিয়ে আসবো। প্রফিট পার কিলোমিটার এই যে এখান থেকে নিয়ে আসবো, এটা আমাদের 1 বছরের প্রফিট হলো। আমরা কি ক্লিয়ার বুঝতে স্যার প্রফিট কিলোমিটারটা আর একবার একটু বুঝায় দেন। কোনটা? প্রফিট পার কিলোমিটার যে। প্রফিট পার কিলোমিটার না, এই যে এটা, জি স্যার, এটাও যে উপরে যে বের করছেন আর কি। এই যে এটা প্রফিট উপরে। পার কিলোমিটার হ্যাঁ যেটা বের করা হয়েছে এটা নিয়ে এখানে বসিয়ে দিবে .15। স্যার, ওইটা কিভাবে বের করলাম জানি? এই যে প্রফিট পার কিলোমিটার। দেখো এখানে কি দিছি, হায়ার চার্জ পার কিলোমিটার মাইনাস কস্ট পার কিলোমিটার। তাহলে হায়ার চার্জ পার কিলোমিটার মানে এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। এই যে আচ্ছা আচ্ছা। হায়ার চার্জ আমরা কত করে ধরছিলাম, ইফ দা হায়ার চার্জ 1 টাকা 80 পয়সা পার কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারের জন্য আমরা ধরে নিছি 1 টাকা 80 পয়সা করে আমরা নিব, এটার নাম হায়ার চার্জ 1 টাকা 80 পয়সা। আর আমার ব্যয় হলো এই যে টোটাল কস্ট হলো কত, 1 টাকা 65 পয়সা। তাহলে 1 টাকা 65 পয়সা বাদ দিলাম, বাদ দিলে .15 পয়সা বাঁচলো, এটাই হলো প্রফিট প্রতি কিলোমিটারের জন্য। বুঝতে পারছো? জি স্যার। জি আর স্যার। আর কারো কোনো প্রবলেম আছে এটার ভিতরে? না না স্যার। স্যার। আচ্ছা তাহলে নেক্সটে গেলাম কিন্তু। আচ্ছা আমাদের দেখেন এই ম্যাথটা, এই ম্যাথটা আমাদের সেম, দেখেন কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এখানে বলছে কস্ট অফ ট্যাক্সি 80,000, স্যালারি অফ অফিস স্টাফ 1500 পার মান্থ। তাহলে এটাকে কি করতে হবে, 1500-কে 10 দিয়ে ভাগ করতে হবে। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000, 2000-এ ভাগ করবেন। রেন্ট অফ গ্যারেজ, রেন্ট অফ গ্যারেজ হচ্ছে আমাদের 1000, 1000-এ 10 দিয়ে ভাগ করব। স্যালারি, ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, পার ট্যাক্সিটা আমরা কি করব ভাই, সরাসরি বসাবো। তারপরে রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার পার ট্যাক্সি, এটা কি কি করব বলেন তো? 12 দিয়ে ভাগ।
12 দিয়ে ভাগ করব। এটা একটা ট্যাক্সির 12 মাসে দেওয়া আছে, এই যে পিএ মানে পার মান্থে দেওয়া আছে, 12 দ্বারা ভাগ করব। দেখেন এটা আমরা করতে পারবো না? বলেন। হায়ার চার্জ এখানে ধরে নিছি আমরা, এই যে 2 টাকা 50 পয়সা। কস্টটা বের করব, করে সেম ভাবে ক্যালকুলেশন করব। করতে পারবো সবাই? জি স্যার। আচ্ছা স্যার, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওটা যে 3% 80,000 দেবো তাই না? হ্যাঁ, এই পার্সেন্টেজ সবসময় মানে ট্যাক্সির মূল্যের উপরে হবে। তাহলে কি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কিভাবে ধরবো? এই 80,000 ইন্টু 80,000 ভাগ 12। 12%। তাহলে এই পার্সেন্টেজ ধরা মানে এটা কয় মাসে আসবে? 12 মাস। তারপর আমার দরকার 1 মাস, ভাগ 12 দিয়ে 1 মাসে নিয়ে আসবো। ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, তারপর আমাদের 3 নাম্বারও আমাদের সেম অঙ্কই। দেখেন এখানে আমাদের বলছে কস্ট অফ ইস ট্যাক্সি যে 82,000, স্যালারি অফ অফিস স্টাফ 1500 টাকা পার মান্থ, 10টা ট্যাক্সির। তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করব। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2,000 পার ট্যাক্সি, তাহলে 2,000 কি করব, 10 দিয়ে ভাগ করব। রেন্ট অফ গ্যারেজ 1,000, 1,000 10 দিয়ে ভাগ করব। তারপরে স্যালারি, ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, এটা কি করব, ড্রাইভার স্যালারি পার ট্যাক্সিটা কি করব বলেন তো ভাই? যা আছে তাই সরাসরি হবে। দেবো। যা আছে সরাসরি বসা দিব। তারপর রোড ট্যাক্স রিপেয়ার, এটাকে 12 দ্বারা ভাগ করব। ইন্স্যুরেন্সটা বের করে কত দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করব। আমাদের ব্যয়টা একই, কিন্তু আমাদের এই যে এখান থেকে হচ্ছে প্রবলেম। আচ্ছা, পেট্রোলটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে ইফেক্টিভ কিভাবে বের করবো? এই যে 5,000 আছে না ভাই, 5,000, 5,000 গুণন 20%। 5,000-এর 20% না, 5,000-এর 20% তো এমটি চলছে, 20% বাদ দিব। বাদ দিব, বাদ দিয়ে 80% কত দেবো। পার্সেন্ট থাকে? 80% থাকে। এটা হলো ইফেক্টিভ। 5,000-এর 20%, 80% হলো 4,000 4,000। ইফেক্টিভ। তাহলে এই যে পেট্রোল কনজামশন, পেট্রোল কনজামশন কি বলছে, 1 লিটার পার 10 কিলোমিটার কস্ট অফ পেট্রোল টাকা 20। কিভাবে বের করবো পেট্রোল কনজামশনটা বলেন তো ভাই? আর টাকা উপরে, কিলোমিটার নিচে, আর ভাই গুণন এখানে তো হচ্ছে টাকা আছে, 5,000। এখানে টাকা আছে, ডিরেক্টলি বলেন কিভাবে হবে? কি হবে? প্রথমে উপরে হলো আর 20, উপরে 20, টাকা হলো 20 20, তাহলে 20 দিলাম 20 উপরে। এ 10, কিলোমিটার হচ্ছে 10, তাহলে 1 কিলোমিটার বের হলো। তারপর 5,000। কি দরকার? এই পাঁচ পেট্রোল গুণন হাজার 5,000। রেলের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ দরকার 5,000। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আমাদের তাহলে কস আমরা উপরের শর্টটা করতে পারবো। আমাদের যেটা প্রবলেম, এই অঙ্কটার যেটা প্রবলেম, ট্যাক্সির অঙ্ক সাধারণত এই দুইটার মধ্যেই যে কোনো একটা চলে আসবে। যদি ট্যাক্সির অঙ্ক থেকে কোশ্চেন হয়, তাহলে এই দুইটার ভিতরে আপনারা এখন বইয়ে দেখবেন, এর নিয়মের বাইরে আর কোনো ট্যাক্সির অঙ্ক পাইবেন না ইনশাল্লাহ। এই যে এখানে আমাদের বলছে 10% কমিশন অন ফেইট ইট পেয়েবল টু ড্রাইভার এক্সেস অফ হিজ স্যালারি। কি বলছে, যে এখানে বলছে হচ্ছে ড্রাইভারকে তার বেতন ব্যতীত 10% কমিশন দেওয়া হবে। অ্যাজুম প্রফিট 20% অন ফেইট, যদি আমরা 20% মুনাফা ধরে নিই, তাহলে আমাদের বলছে ক্যালকুলেট ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে দূ- দূরত্ব ব্যয়টা আমাদের বের করতে বলছে, ফেয়ার ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা দেখেন কিভাবে করব ম্যাথটা। এইটুক তো করতে পারবো নাকি? ইফেক্টিভ রান কিলোমিটার এটা বের করতে পারবো না ভাই? জি স্যার। এটা বের করতে পারবো, শক পর্যন্ত করতে পারবো। দেখেন শক সেম, এই জি স্যার, পর্যন্ত সম্পূর্ণ শেষ করতে পারবো। পর্যন্ত আমরা কি সবাই করতে পারবো বলেন? জি স্যার, তো অবশ্যই। নিচে একটু বুঝাতাম। এটুক তো আমাদের ওই 10 ট্যাক্সির একটা অঙ্ক করা হয়েছে, মানে কি সব একই। এই যে এই ছকটা তো একই, দেখেন ছকের ভিতরে কিন্তু কোনো সেন্স নাই। নাকি ছকটা আবার বুঝে দিব বলেন? যদি বুঝে দিতে বলেন আবার বুঝে দিব বলেন। কারো না কি স্যার, সমস্যা আছে? শাহিন ভাই কথা বলেন ভাই, বুঝে দেবে একটু। ভাই সমস্যা নাই ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি ফেয়ার ভ্যালু টুক বুঝে দিই। হ্যাঁ দেন। ফেয়ার ভ্যালু ভাই এই যেভাবে হবে, ডিটারমিনেশন অফ ফেয়ার ভ্যালু। তাহলে আমরা লিখবো লেট, লেট ফেয়ার ভ্যালু 100। ফেয়ার ভ্যালু ধরে নিব আমরা, যে সব সময় ফেয়ার ভ্যালু আমরা ধরে নিব 100 টাকা। এর থেকে প্রফিট 20% প্রফিট ধরতে বলছে, তাহলে প্রফিট বাদ দিব 20%।
তারপরে 10% কমিশন বলছে, 10% কমিশনও বাদ দিয়ে দিব। বাদ দিয়ে টোটাল কস্টটা বের করব। তাহলে ফেয়ার ভ্যালু আমরা কত টাকা ধরে নিব? ফেয়ার ভ্যালু 100 টাকা ধরে নিব। আমি সবসময় 100 টাকা ধরবো, আর থেকে প্রফিট বাদ যাবে আর কমিশন বাদ যাবে। হ্যাঁ, ফেয়ার ভ্যালু সবসময় 100 ধরে নিব। এর থেকে প্রফিট যা থাকবে প্রফিটটা বাদ যাবে, আর কমিশন যা থাকবে কমিশনটা বাদ যাবে। বাদ দেওয়ার পর পার্সেন্ট গুলো বাদ যাবে। বলো কি বললাম? বললাম যে পার্সেন্ট গুলা যে দেবে সেটা বাদ যাবে। 100 টাকা আর কতগুলা পার্সেন্ট থাকবে? হ্যাঁ, 100 টাকা। আর ওই যে আমাদের সাধারণত দুইটাই পার্সেন্ট, যতগুলো বলতে এর দুইটার বেশি বাইরে থাকে না, এটাই থাকবে সরাসরি। হয়তো পার্সেন্টটা চেঞ্জ করে দিতে পারে। আমাদের একটা হচ্ছে কত, এই যে প্রফিট 20%, এখানে 25% দিয়ে দিতে পারে। আর কমিশন হচ্ছে কয় পার্সেন্ট? 10%। 10%-এর কাছে আমি 5% কমিশন দিতে পারি। তাছাড়া আর কোনো কিছু চেঞ্জ হবে না। অথবা এইটাই সরাসরি চলে আসবে। তাহলে ফেয়ার ভ্যালু 100 ধরে নিলাম। তারপরে প্রফিট যা থাকবে, এখানে 20 তারিখ 25 তারিখ যা থাকবে প্রফিটটা বাদ দিব। আর কি করবো, এই যে কমিশন, কমিশন যা থাকবে এই ফেয়ার ভ্যালুর উপর ধরে বাদ দিব। বাদ দিয়ে যেটা হবে এটা হলো আমাদের কস্ট বের হবে। ঠিক আছে, বলো। ঠিক আছে। ঠিক আছে নাকি? এইটুক বলো, বের জি করতে স্যার। পারবে এইটুক? আর জি স্যার। তারপরে আমাদের কি কাজ, এই যে ভাবে। তাহলে কি হলো, আমার যখন ব্যয় হলো 70 টাকা, তখন আমার ফেয়ার ফেয়ার ভ্যালুটা বের করতে বলছে, বলছে ক্যালকুলেট ফেয়ার ভ্যালু। তাহলে যেটা বের করতে বলে এটা ডান পাশে থাকে। তাহলে আমরা তাই লিখলাম, এখানে আগে লিখলাম যে হোয়েন কস্ট টাকা 70, দেন ফেয়ার ভ্যালু 100। যে যদি আমার কস্ট যদি 70 টাকা হয়, ব্যয় যদি 70 টাকা হয়, তাহলে ফেয়ার ভ্যালু হচ্ছে কত? 100 টাকা। 1 টাকা হলে কত? আর আমরা এই যে ছকে বের করছি, ছকে বের করছি এই যে এটা, এত টাকা হলে কত? তাহলে 4 পয়েন্ট। আচ্ছা, অল্টারনেটিভ যান। তাহলে এইটুক যদি আমি, দেখো, অল্টারনেটিভ ভাবেও করতে পারি। এতটুক যদি আমি না করি, সরাসরি আমি এটা বের করতে পারি, ফেয়ার ভ্যালু। তাহলে কি করতে হবে, এই যে ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালুর সাথে আমাদের কস্টটা গুণন দিতে হবে। 100 টাকা, 100 টাকার সাথে এই যে 3.62, 3.2325 এটা গুণন দিবা। আর হচ্ছে কস্ট মূল্য দিয়ে ভাগ করলে 4.62, এইভাবেও করা যাবে। তাহলে আমরা সরাসরি এভাবে করতে পারি অথবা এভাবেও করতে পারি। তাহলে আমরা কি করব, সব ম্যাথগুলা ট্রাই করব। পারবো না? টেক্সির অঙ্কগুলো সব চেষ্টা করে করতে পারবো এখন, বলেন? নাকি ফেয়ার ভ্যালু বোঝার কি সমস্যা হলো, আবার বলবো কোনো জায়গায়? না, আর ওই বুঝলাম না। কোথায় বোঝা নাই বলো? 3200 কত লিখলাম? তিন কত, এই যে 3.2325, হ্যাঁ জি স্যার। এটা ছকে বের করছে, এই যে এই যে উপর থেকে বের করছে এটা, ও টোটাল আচ্ছা। কস্ট লিমিটেড। এটা নিয়ে ওইখানে যাবে। ঠিক আছে। জি স্যার। আর কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা